ঠিক মুক্তিযুদ্ধ নয়, বরং মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে এই বাংলাদেশের অবস্থা এবং বাঙালির প্রথম স্বাধিকার আন্দোলন ১৯৫২ ভাষা আন্দোলন তার সাথে মিল রেখে ১৯৬৯ ফেব্রুয়ারি মাসের যে গণ অভ্যুত্থান, এই পুরো চিত্রপট তারই শিল্পিত রূপ আমাদের আজকের কবিতা ফেব্রুয়ারি ১৯৬৯, যেটি লিখেছেন কবি শামসুর রাহমান। কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটির নাম ১৯৬৯ থাকলেও তার সাথে ফেব্রুয়ারি শব্দটি কেন, সেটি আমরা জানব। এবং শুরুতেই আমরা কবি শামসুর রহমান সম্পর্কে জেনে নেই। তোমরা নিশ্চয় এর আগেও আমাদের প্রিয় কবি শামসুর রহমানকে দেখেছ বা শামসুর রহমানের কবিতা পড়েছ। আজকে আমরা শামসুর রহমানকে আরেকবার মনে করে দিতে চাই, তার নাম আসলে রহমান না, তার নাম হলো রহমান। শামসুর রহমানকে জানতে হলে আমাদেরকে তৎকালীন সময়ের বাস্তবতায় তাকে দেখতে হবে এবং তার জন্মের দিকে একটু আমরা দেখি। তার জন্ম হলো ১৯২৯ খ্রিস্টাব্দে ২৩শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন প্রভাবশালী লেখক, প্রভাবশালী কবি। তিনি জীবদ্দশায় একজন প্রতিষ্ঠিত এবং শক্তিমান কবি হিসেবে পরিচিত লাভ করেন এবং আমরা তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মুখলিসুর রহমান চৌধুরী এবং মায়ের নাম হলো আমেনা খাতুন। তার শিক্ষা জীবন নিয়ে যদি আমরা দেখি, শামসুর রহমান তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দে ঢাকার প্রগোজ স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। প্রবেশিকা মানে হলো আমাদের বর্তমান সময়ে আমরা যেটাকে এসএসসি বলি, সেই এসএসসি মানে মাধ্যমিক পাশ করেন সেটাকে প্রবেশিকা পাশ বলা হচ্ছে। এবং ঢাকা কলেজ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৪৭ সালে। ১৯৪৭ কিন্তু দেশ ভাগের সময়। সো দেশ ভাগ যখন হয়, দেশ ভাগ বলতে ব্রিটিশরা এই অঞ্চল থেকে চলে যাওয়ার পর তাদের উপনিবেশায়নের যে দখলদারিত্ব এবং তাদের যে শাসন কায়েম, সেটা ছেদ হয়ে দুটো দেশ তারা ভাগ করে যায় হিন্দু মুসলমানের ভিত্তিতে, ভারত এবং পাকিস্তান। এই ভারত এবং পাকিস্তানের যে বিভাজন হয় ১৯৪৭ সালে, সেই ৪৭ সালের সময়কালে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন। অর্থাৎ আমরা দেশ ভাগের সময় এবং তার পরবর্তীতে তিনি আসলে সচেতন নাগরিক ছিলেন। অর্থাৎ সচেতন নাগরিক কেন বলছি, কারণ তার লেখার মধ্যে এই সমকালীন জীবনের বাস্তবতা আছে এবং তার লেখার মধ্যে এই সব যুদ্ধ, দেশভাগ এবং পরবর্তী সময়ে রাজনৈতিক বিশ্লেষণ, রাজনৈতিক জীবন, নাগরিক জীবন ইত্যাদি তার লেখার মধ্যে চলে আসছে। যেহেতু তার লেখার মধ্যে আসছে, তার মানে তার যে জন্ম এবং তার বেড়ে ওঠা, আমরা ইন্টারমিডিয়েটে দেখছি উনি যখন ইন্টারমিডিয়েটে পাশ করছেন তখন দেশ ভাগ হচ্ছে, অর্থাৎ তিনি বেশ বড় এবং তখন কিন্তু তার বুদ্ধিমত্তা এবং তার বিচার বিশ্লেষণ ক্ষমতা অনেক বেশি ছিল এবং পরবর্তীতে আমরা তার লেখার মধ্যে এই জিনিসগুলোর প্রভাব পাবো। এরপর দেখো যে ঢাকা কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে তিনি বিএ এবং এমএ ডিগ্রি লাভ করেন। আমরা সেখানে শুধু বিএ এখানে লেখা আছে, এমএও পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ হলো ব্যাচেলর অফ আর্টস এবং এমএ হলো মাস্টার অফ আর্টস, যেটা আমরা বলছিলাম। ওকে, তাহলে কবি শামসুর রহমানের কর্মজীবন সম্পর্কে আমরা একটু জানি। তিনি ১৯৫৭ সালে ৪৭ ইন্টারমিডিয়েট পাস, তারপরে তিনি অনার্স অর্থাৎ যেটাকে আমরা বিএ পাস বলছি, তার পরবর্তীতে তিনি ১৯৫৭ খ্রিস্টাব্দে দৈনিক মর্নিং নিউজ এ সাংবাদিকতা দিয়ে জীবন শুরু করেন। অর্থাৎ তিনি ইংরেজি সাহিত্যে পাশ করার পরে তিনি সাংবাদিকতার মাধ্যমে কি করেন, তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৪ খ্রিস্টাব্দে দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা, অর্থাৎ ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে, যেটি পরবর্তীতে ১৯৭১ সালের পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে সেই পত্রিকার নাম হয় দৈনিক বাংলা। দৈনিক বাংলা পত্রিকায় যোগদান করেন। এটি আমরা তার কর্মজীবন হিসেবে দেখছি। এরপরে তার কবিতার বৈশিষ্ট্য। শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি, অর্থাৎ নগরের মানুষের জীবন, নগরের মানুষের ক্লেদ বিমমিশা, নগরের মানুষের জীবনের যে ছোট ছোট দুঃখ অনুভূতি, মানুষ যুদ্ধ বিধ্বস্ততা এবং যুদ্ধের সময়কালে দেশের অর্থনীতি, বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ, মানুষের জীবনমান ইত্যাদি, এবং যে আমরা যে বেড়ে উঠছি, আমাদের বেড়ে ওঠার মধ্যে যে অবস্ট্যাকলগুলো আছে, একজন যুবক, একজন বেকার যুবকের জীবন, একজন পার্কের খোঁড়া ব্যক্তি তার জীবন, এই ছোট ছোট জিনিসগুলো মানুষের, নগরের মানুষের জীবন কিন্তু তার সাহিত্যের মধ্যে ফুটে উঠেছে। তো এই জন্য শামসুর রহমানকে নাগরিক কবিও বলা হয়। তাহলে শামসুর রহমানকে আমরা এখানে একটু ছোট করে লিখে রাখতে পারি নাগরিক কবি। নাগরিক
কবি। নাগরিক কবি শামসুর রহমানের কবিতা লেখার চর্চা শুরু হয় বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় একটি কবিতা প্রকাশের মাধ্যমে। শামসুর রহমান তার কবিতা রচনার যে যাত্রা সেটি শুরু করেন। আমরা তার কবিতার বৈশিষ্ট্য দেখব যে আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। অর্থাৎ আমরা অন্যান্য লেখকদের দেখব যে যারা হলো পার্ট টাইম কবি সাহিত্য রচনা করতেন কিন্তু ফুল টাইম অন্য কাজ করতেন, যেমন বঙ্কিম পেশায় একজন কি ছিলেন, পেশায় একজন ম্যাজিস্ট্রেট ছিলেন কিন্তু তিনি সাহিত্য রচনা করতেন। কিন্তু এখানে আমরা শামসুর রহমানকে যিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন, তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, আমরা বললাম যে ওই যে 47 সালে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন, অর্থাৎ তার পরবর্তী বছরে তিনি ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ইউনিভার্সিটি ভর্তি ধরেন 48 হইলে 52 তার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে ঘটনা, তিনি এই ঘটনাগুলো খুবই কাছে থেকে দেখেছেন। অর্থাৎ ইউনিভার্সিটিতে যখন পড়ে মানুষ, এই যেমন আমরা পড়ি, আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম খুবই কাছে থেকে দেখি। তো এই কাছে থেকে দেখার কারণে আমাদের ভেতরে কি তৈরি হয়, আমাদের ভেতরে ওই আন্দোলন সম্পর্কে একটা ইমেজ তৈরি হয়, পজিটিভ ইমেজ, নেগেটিভ ইমেজ, সেই সময়ের মানুষের জীবন। সো দেখার যদি দৃষ্টি থাকে সেইখান থেকে জীবন দেখা সম্ভব এবং সেইখান থেকে সাহিত্যের রস সংগ্রহ করা সম্ভব এবং সাহিত্যের যে উপাদান সেখান থেকে সংগ্রহ করা সম্ভব। তো এই যে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে, অর্থাৎ রাষ্ট্রভাষা আন্দোলন 52 সালের রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। আমি যে বললাম যে তার নাগরিক জীবন ছিল তার কবিতার মধ্যে, এবং তার কবিতার মধ্যে আরও যে জিনিস ছিল এই যে তৎকালীন নগরের মানুষের এবং তৎকালীন রাজনৈতিক জীবন বাস্তবতার যে বিষয়গুলো তার কবিতার মধ্যে স্পষ্টভাবে ছিল। ওকে, এরপরে আমরা দেখি নগর জীবনের যন্ত্রণা। আমি যেটা একটু আগে বললাম, একাকিত্ব, নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বিষয়। ওকে, এই জন্য আমরা তাকে নাগরিক কবি বলছি। শামসুর রহমানের কবিতা, আমরা পার্কের নিঃসঙ্গ খঞ্জ একটি কবিতা আছে, সেই কবিতার মধ্যে আমরা দেখি তিনি বলছেন যে পার্কের নিঃসঙ্গ খঞ্জ চাঁদের কাছে চেয়েছে বুঝি এক অদ্ভুত স্বপ্ন, তাই রাত্রি তাকে দিল উপহার বিষাদের বিশ্বস্ত তনিমা, যেন সে দুর্মর কাপালিক। চন্দ্রমার করটিতে আকণ্ঠ করবে পান সুতীব্র মদিনা। অর্থাৎ তার কবিতার মধ্যে নগর মানুষের জীবন যন্ত্রণা, একাকিত্ব, অসহায়ত্ব, অভাব ইত্যাদি জিনিসগুলো ফুটে উঠেছে এবং তার কবিতার মধ্যে চিত্রকল্পের অসাধারণ ব্যবহার রয়েছে। তার কবিতার সবচেয়ে চমৎকার বিষয় হলো চিত্রকল্প। এরপরে আমরা শামসুর রহমানের যে উল্লেখযোগ্য রচনাবলী, সেই রচনাবলীর দিকে যদি দেখি, তার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো এখানে আমরা দেখি, বিখ্যাত কাব্যগ্রন্থগুলো, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নামগুলো বেশ বড় বড়, যেমন প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, তারপর আছে রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরলোকে দিব্যরোধ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নেও ঘাতক কাটা, উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। সো আমরা একটু খেয়াল করে দেখব যে তার কাব্যগ্রন্থগুলোর যে নাম বেশ বড় বড়। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো দেখেছি, বলাকা, এই যে ছোট ছোট নামগুলো ছিল, হ্যাঁ তাই না, খনিকা, বলাকা, তারপরে সোনার তরী, ছোট ছোট নাম ছিল। কিন্তু এখানে দেখো, বুক তার বাংলাদেশের হৃদয়, ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ। সো আমাদের যদি একান্ত এগুলো মুখস্থ নাও হয়ে যায়, তারপরেও একটা জিনিস খেয়াল রাখবে যে শামসুর রহমানের যে কাব্যগ্রন্থগুলো আছে এই কাব্যগ্রন্থগুলোর নাম বেশ বড় বড়। সো এভাবেও কিন্তু তুমি একটা ফাঁকি যোগের ব্যাপার আছে আর কি, মনে রাখার চেষ্টা করতে পারো। নট লাইক যে এভাবেই মনে রাখবা, না, তুমি পড়ার চেষ্টা করবা, বারবার পড়বা, দেখবা যে মুখস্থ হয়ে গেছে। এরপরে দেখো বিশেষ তথ্য, শামসুর রহমান সম্পর্কে বিশেষ তথ্য আমরা দেখো 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম প্রকাশিত কবিতা প্রকাশিত হয় এবং তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হন। অর্থাৎ বাংলাদেশের যে বড় বড় পুরস্কারগুলো আছে, আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক, হ্যাঁ, অসংখ্য পদক, এগুলো সর্বোচ্চ বেসামরিক যে পদকগুলো আছে সবগুলোই তিনি পেয়েছেন মোটামুটি। এরপর আছে মৃত্যু, তিনি 2006 খ্রিস্টাব্দে 17ই আগস্ট মৃত্যুবরণ করেন। অর্থাৎ তার মৃত্যু কিন্তু একবিংশ শতাব্দীতে, যদিও তিনি বিংশ শতাব্দীর মানুষ। ওকে, তার
কবিতার বিষয় সম্পর্কে আমরা একটু জেনেছি এবং তার জীবন সম্পর্কেও আমরা বেশ কিছু তথ্য জানলাম। এই তথ্যগুলো তোমাদের পাঠ্য বইতে আছে। আমাদের যে প্রোগ্রামটা আজকের পাঠ, এই পাঠের মূল উদ্দেশ্যই হলো তোমাদের পাঠ্য বইয়ের যে কবিতা, তোমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলো, সেগুলোকে আরও চমৎকারভাবে তোমাদের মাঝে উপস্থাপন করা। চলো আমরা এখন সরাসরি কবিতা পড়ব। কবিতা পড়ার আগে ফেব্রুয়ারি 1969, এই কবিতার নামটা কেন ফেব্রুয়ারি 1969? 1969-এর সাথে ফেব্রুয়ারির কি সম্পর্ক, আর সেই ফেব্রুয়ারির সাথে আবার 52-র 21শে ফেব্রুয়ারির কি সম্পর্ক, এই বিষয় নিয়ে আমরা একটু ছোট করে আলাপ করি। দেখো, বাঙালির প্রথম স্বাধিকার আন্দোলন অর্থাৎ 1947-এ দেশ ভাগ হয়ে যায়, ভারত এবং পাকিস্তান নামে দুইটা আলাদা দেশ তৈরি হয়। পাকিস্তানের দুইটা অংশ, একটা পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তান। আমরা যে বর্তমান বাংলাদেশে বসবাস করছি এটা হলো তৎকালীন পূর্ব পাকিস্তান। এবং এই অঞ্চলে ওই 47-এর পরবর্তী সময় থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী এই অঞ্চলকে তারা দমন পীড়ন এবং এদেরকে একটু অবহেলা করা এবং এদেরকে বঞ্চিত করার একটা প্রয়াস তাদের ভেতরে ছিল। এই যে তাদের ভেতরে এই যে দমন পীড়নের প্রয়াস ছিল, এবং সেইখান থেকে তারা ইভেন এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ, 90%-এর বেশি মানুষ অর্থাৎ 90% বেশি মানুষ যেখানে বাংলা ভাষায় কথা বলে, সেখানে পাকিস্তানি শাসক গোষ্ঠী এসে বলল না, বাংলা না, বরং উর্দু হবে এই অঞ্চলের কি রাষ্ট্রভাষা। এই যে ভাষার মতো একটা বিষয়কে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের প্রতি, যেখানে পূর্ব পাকিস্তানের আপামর জনতার ম্যাক্সিমামই কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। কিন্তু তারা চাপিয়ে দিল কি রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণ করতে হবে। সেখানে বাঙালিরা সেখানে তার নিরবিচ্ছিন্ন প্রতিবাদ করলো। স্কুল কলেজ থেকে পথঘাট সারা দেশ মানুষ প্রতিবাদে ফেটে পড়লো। এই যে প্রতিবাদে ফেটে পড়লো, এটা 1952 সালের ঘটনা, এবং এটা 52 সালে চূড়ান্ত পর্যায়ে লাভ করে। এটা 47-এর পরবর্তী থেকেই ধীরে ধীরে এই আন্দোলনটা বেগবান হচ্ছিল। তো 52 সালে গিয়ে এটা একদম স্প্রেড হয়ে যায় এবং সেখানে গোলাগুলি পর্যন্ত হয়। রফিক, সালাম, বরকত তারা মারা যায়। আমরা নিশ্চিতভাবেই জানি এগুলো, এই ঘটনাগুলো জানি। আমি আরেকবার মনে করে দিচ্ছি। তো এটি ছিল বাঙালির স্বাধিকার আন্দোলন, প্রথম স্বাধিকার আন্দোলন। অর্থাৎ বাঙালি নিজেকে বাঙালি পরিচয়ে যে আন্দোলন করছে এবং এই মাটিকে নিজের মনে করে যে আন্দোলন করছে, এটিই ছিল বাংলাদেশের প্রথম আন্দোলন। এবং এই আন্দোলনে বাঙালিরা সফল হয়। অর্থাৎ তারা রক্ত দেওয়ার মাধ্যমে, তারা আন্দোলনের মাধ্যমে তারা রাষ্ট্রভাষাকে কি করতে পারে? স্ট্যাবলিশ করতে পারে। সো আমরা যখনই কোনো আন্দোলন হয়, কোনো কিছু, কোনো একটা প্রতিবাদ হয়, দেখবা যে এখনও শহীদ মিনারে, আমাদের এখন যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে গিয়ে সব আন্দোলনের সূত্রপাত হয়, কিংবা ধরো যে সেখানে গিয়ে সবাই দাঁড়িয়ে প্রতিবাদ করে। কেন? কারণ আমাদের স্বাধিকার আন্দোলন, আমাদের নিজেদের অধিকার আন্দোলনের, আদায়ের আন্দোলনের ওই জায়গাটাই হলো সবচেয়ে বড় জায়গা, ওই জায়গাটাই হচ্ছে সবচেয়ে কেন্দ্রীয় জায়গা। তো আমরা 47-এর পরবর্তী 52 সালের পরবর্তীতে 62 আন্দোলন, 66 আন্দোলন, 68-তে আগরতলা মামলা, তারপরে 69-এ গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তীতে আরও বাংলাদেশের স্বৈর শাসন বিরোধী আন্দোলন, 69-এর 80-র দশকের যে স্বৈর শাসনের আন্দোলন, এই যে সবগুলো আন্দোলন এবং আজ পর্যন্ত বাংলাদেশের যত বড় বড় আন্দোলন গড়ে উঠেছে, ওই 52 সালের পরবর্তীতে সবগুলো শহীদ মিনার কেন্দ্রিক। তাহলে আমাদের যে জাতিসত্তা, আমাদের যে স্বাধিকার আন্দোলনের যে বীজ, সেটা কিন্তু ওই শহীদ মিনারে আছে, অর্থাৎ 52-র মধ্যে আছে। তো ইনসিডেন্টভাবে যে 1952 সালের ফেব্রুয়ারি মাসেই ভাষা আন্দোলনটি হয়েছিল, এবং 1969 সাল, এটি যেহেতু মুক্তিযুদ্ধের 2 বছর পূর্বের কথা, মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে 26শে মার্চ থেকে 25শে মার্চ রাতে তারা গণহত্যা চালানোর পর 26শে মার্চ থেকে আপামর জনতা এটাকে প্রতিরোধ করেছে, এবং বিভিন্ন সরকার গঠন, সেক্টর গঠনের মাধ্যমে, বিভিন্ন বাহিনীর সহায়তায় এটা একটা ম্যাসিভ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16ই ডিসেম্বরে আমরা সর্বোচ্চ বিজয় লাভ করি এবং একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু এটির যে শক্তি, এটির যে বীজ বপন, সেটা কিন্তু ওই 47-এই হয়েছে, অর্থাৎ স্বাধিকার আন্দোলন। সো এইটার নাম ফেব্রুয়ারি 1969, তার মানে এটি 71 সাল থেকে 2 বছর পূর্বে, অর্থাৎ তখনও মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধের পূর্বের যে প্রেক্ষাপট, তখন এই বাংলাদেশের অবস্থা কেমন ছিল এবং সেখানে কবি আসলে কী প্রত্যাশা করছেন, কবি যা প্রত্যাশা করছেন সেইটুকু আমরা একটু দেখি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং 1969 সালের যে ঘটনা, সেটি কিন্তু 4 জানুয়ারি থেকে শুরু হয় এবং এটা 18 ফেব্রুয়ারিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর
ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয়, আসাদ, আমরা ঢাকা শহরের আসাদ গেট নামের যে আসাদের শাহ, তাকে কিন্তু এই 69 সালে হত্যা করা হয়। সো এই পুরো ফাংশনে ফেব্রুয়ারি জড়িত। দেখো, ফেব্রুয়ারির 26 তারিখে ফাইনালে আগরতলা ষড়যন্ত্র মামলা উঠিয়ে নেওয়া হয়, এবং এই উঠিয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু এখানে একটা বিজয় আছে। এর মধ্যে কিন্তু একটা বিজয় আছে, যে আন্দোলনের মাধ্যমে একটা যে আন্দোলন তো ছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং পাকিস্তানের দমন পীড়নের বিরুদ্ধে, এবং তারা কিন্তু সেই মামলা তুলে নিতে বাধ্য হয় এবং গোলটেবিল বৈঠক দিতে বাধ্য হয়, এবং পরবর্তীতে গোলটেবিল বৈঠক হয় না, এবং পরবর্তীতে সেই সরকার পদত্যাগ করে। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা শুধু দেখাতে চাচ্ছি 1952 সালের ফেব্রুয়ারি মাসেও এই যে ঘটনাটা ঘটছিল, এবং 1969 সালেও ফেব্রুয়ারি মাসে এই আন্দোলনটি বিশাল আকার ধারণ করে। তাহলে 1952 ফেব্রুয়ারি এবং 1969 ফেব্রুয়ারি, এই দুটিকে কানেক্ট করে একটা শিল্পিত রূপকল্প তৈরি করেছেন কবি শামসুর রাহমান। চলো আমরা এখন মূল কবিতায় চলে যাই। মূল কবিতায় দেখো, আমরা জানি যে শামসুর রাহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি যে গাছটা আছে সেটি হলো মনে হয় কৃষ্ণচূড়া গাছ এবং বাগান বিলাস গাছ। আমি বিশ্ববিদ্যালয়ে এখন পড়ি, তো আমি এখনও রাস্তা দিয়ে হেঁটে যাই, এই সময়টাতে আমরা খেয়াল করে তাকায় দেখলেই দেখা যায় যে কি চমৎকারভাবে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, এবং উঁচু বিল্ডিংয়ের উপর থেকে দেখলে মনে হয় যে সবুজের মাঝখানে কৃষ্ণচূড়া গাছগুলো একটা বৃত্তের মতো তৈরি হয়ে আছে, খুবই চমৎকার লাগে। তো ঢাকা শহরে কৃষ্ণচূড়া গাছের পরিমাণ অনেক বেশি, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক বেশি ছিল। তো ফেব্রুয়ারি 1969 কবিতায় শামসুর রাহমান নিশ্চিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং তার পদচারণা সেই অঞ্চলেই ছিল, এবং তিনি হয়তো সেই অঞ্চলে হাঁটতে হাঁটতেই এই কবিতাটি লিখেছিলেন যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। এখানে দেখো উচ্চারণটা দেখো, এখানে এটা কিন্তু কবির নিজস্ব স্টাইল। আমরা কিন্তু দেখো লেখে দয় একার ক্ষয় ওকার দিয়ে, কিন্তু এখানে আমরা দয় জফলা আকার ক্ষয় ওকার দিচ্ছি, অর্থাৎ উচ্চারণ কিভাবে হবে সেটি সরাসরি উচ্চারণের মতো করেই লেখা আছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, কি ফুটেছে? কৃষ্ণচূড়া থরে থরে, মানে থরে থরে মানে কি অনেক বেশি হয়ে বা সুবিন্যস্ত হয়ে সুন্দরভাবে ফুটেছে শহরের পথে, কেমন নিবিড় হয়ে মানে কি ঘন হয়ে, একটু পরপর কি ফুটেছে? কৃষ্ণচূড়া ফুটেছে। সো কৃষ্ণচূড়ার সাথে কি সম্পর্ক আমরা একটু পরে দেখব। কখনো মিছিলে, অর্থাৎ মিছিল করতে করতে যাওয়ার সময়, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয়। সো কখনো কবি বলছেন কখনো মিছিলে, অর্থাৎ মিছিলে হেঁটে যাওয়ার সময় মিছিল করছে, হ্যাঁ, মিছিলে যাওয়ার সময়, বা কখনো একা হেঁটে যেতে যাওয়ার সময় তার কি মনে হয়? ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। এই যে দেখো, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, ঝলকিত রক্ত মানে কি? এই যে এখানে ধরো একটা বুলেট লাগলো বুকে, বা কপালে একটা বুলেট লাগার পর কি হবে? এখান থেকে রক্ত ঝলসে পড়বে। রক্ত কি হবে? ঝলসে পড়বে, ফিনকি দিয়ে পড়বে। এখানে যদি হাত তোমার ব্লেড দিয়ে কেটে যায়, এখানে কি মানে খুবই মানে ডিপ হয়ে যদি কেটে যায়, কি হবে? এখানে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পড়বে। সো এটা হলো ঝলকিত রক্ত। এবং এই যে 21-এর কৃষ্ণচূড়া ফুল তোমরা নিশ্চয় দেখেছো, এবং কৃষ্ণচূড়া ফুল হলো একদম লাল, একেবারে অন্যরকম লাল না, রক্তের যে রং, খয়েরির কাছাকাছি, একটু লালের মধ্যে একটু কালোর শেড দিয়ে খয়েরির মতো হয় অনেকটা। সো ফেব্রুয়ারির কৃষ্ণচূড়া ফুলকে কবি কিসের সাথে তুলনা করছেন? আমাদের যারা শহীদ হয়ে গেছে তাদের শরীর থেকে যে রক্ত বের হয়েছে, এই রক্তের যে বুদবুদ থাকে, ঝলকিত রক্তের বুদবুদ মানে কি? ফেনা, এটার উচ্চারণ হলো বুদবুদ। অনেকে বুদ্বুদ বা নানা ধরনের উচ্চারণ করে, এটার উচ্চারণ হলো বুদবুদ। তো ঝলকিত রক্তের বুদবুদের সাথে তুলনা করেছে কি? 21-এর কৃষ্ণচূড়াকে। স্মৃতিগন্ধে ভরপুর। স্মৃতিগন্ধ কি? স্মৃতিগন্ধ হলো স্মেল অফ মেমোরি। এই জিনিসটাকে আমি চমৎকারভাবে কবি শামসুর রহমান এখানে ব্যবহার করেছে। কিন্তু স্মৃতিগন্ধ বিষয়টা তুমি একটু খেয়াল করে দেখো। তোমার কোনো আত্মীয়, ধরো তোমার খালামণি, মামা, নানা, দাদা, দাদি, যে কেউ ধরো তোমাকে ছোটবেলায় একটা খেলনা কিনে দিয়েছিল, সো এই খেলনাটার সাথে তোমার বিশাল অনেক স্মৃতি আছে। সো এই খেলনাটি তোমার ঘরে এখনো যদি তুমি তাকাও,
তোমার মনে হবে যে এটা খালামণি তোমাকে কিনে দিয়েছে বা এটা তোমার মামা তোমাকে কিনে দিয়েছে। সো ওই খেলনাটার সাথে কিন্তু তোমার মামার কোনো সম্পর্ক নাই, তোমার মামা ওই খেলনা বানায়ও নাই বা ওই খেলনার প্লাস্টিক তোমার মামার বাড়িতে তৈরিও হয় নাই। তাইলে ওই খেলনা গাড়িটার সাথে বা ওই খেলনা যে কোনো একটা জিনিসের সাথে কি সম্পর্ক? এটাই হলো স্মেল অফ মেমোরি। ওই জিনিসটা দেখলে তোমার একটা মেমোরি মনে পড়তেছে, বুঝতে পেরেছো? আবার ধরো আমাদের অনেকের দাদা দাদি নানা নানি কেউ পৃথিবী থেকে চলে যায়। তো ধরো যে তোমার দাদু পৃথিবী থেকে চলে গেছে, ধরো আমার দাদু তিনি যে ঘরে থাকতেন বা আমার দাদি যে ঘরে থাকতেন সে ঘর কিন্তু এখনো আছে। তো তো যখন আমরা এখনো বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাই, ওই ঘরের দিকে তাকালে কিংবা ওই ঘরের মধ্যে ঢুকলে ওই দাদির কথা বা দাদার কথা মনে পড়ে। এই যে কেন মনে পড়ে? ওই ঘরের মধ্যে কি দাদা দাদির ছবি আছে? এমনও না, কিচ্ছু না, দাদা দাদির ছবি নাই। ইভেন দাদা দাদি অনেক আগে মারা গেছে, ধরো যে আজ থেকে 10-12 বছর আগে মারা গেছে, কিন্তু তারপরেও ওই ঘরে ঢুকলে আমাদের যে স্মৃতি ভেসে ওঠে, এটাই হলো স্মৃতিগন্ধ। স্মৃতিকে গন্ধের সাথে তুলনা করছে। স্মৃতি তো মেমোরি, স্মৃতি তো একটা ব্রেনের সাথে সম্পর্কিত বিষয়টা তো চোখেও দেখা যায় না, তো তার আবার স্মেল থাকবে কোথা থেকে? স্মেল থাকতে হলে তাকে অবশ্যই একটা পদার্থ হইতে হবে, সেখান থেকে পদার্থ যদি একটু করে বের হয়ে আসে পরমাণু, তোমরা এটা পরবর্তীতে আরো একটু বুঝতে পারবে। তো যে কথা বলছিলাম যে স্মৃতিগন্ধ ভরপুর, অর্থাৎ যে জিনিসটাকে দেখলে একটা স্মৃতি মনে পড়ে সেটাকে আমরা স্মৃতিগন্ধ ভরপুর বলছি। তাহলে 21-এর কৃষ্ণচূড়াকে দেখে তার মনে হয় এরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, অর্থাৎ শহীদরা গুলি খেয়েছে, তারা মারা গিয়েছে, তাদের শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণের ফেনার সাথে তুলনা করা হয়েছে এবং স্মৃতিগন্ধে ভরপুর, অর্থাৎ এই ফুলকে দেখলে তাদের স্মৃতি মনে পড়ে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্মৃতিগন্ধে ভরপুর। এরপর বলছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, আমাদের চেতনারই রং। তাহলে 21-এর কৃষ্ণচূড়ার রং কি? লাল। আমাদের চেতনার রং কি তাহলে? তাহলে এখানে লাল রং। তাহলে লাল রংটাই হলো আমাদের চেতনার রং। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এ রঙের বিপরীত আছে অন্য রং। তাহলে লাল রং, লাল রং হলো আমাদের চেতনার রং, এটা হলো আমাদের চেতনার রং। যদি 21-এর কৃষ্ণচূড়া না থাকে তাহলে আমরা চেতনার রং হিসেবে কোন রংকে দেখব? যে লাল রং হলো আমাদের চেতনার রং। এখন বলছে এ রঙের বিপরীত আছে অন্য রং, অর্থাৎ যে রংটা হলো চেতনার রং অর্থাৎ লাল রং, এইটার আবার অপোজিট একটা রং আছে, অন্য রং, যেটা আমাদের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ না, বরং সাংঘর্ষিক। কেমন? যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। তাহলে বলছে যে রং লাগে না ভালো চোখে, কোন রং? চেতনার রঙের বিপরীত রং। এই যে বিপরীত রং, এই রং হতে পারে কি রং? আমরা একটু পড়ি, দেখো। যে রং লাগে না ভালো চোখে, অর্থাৎ যে রং দেখতে ভালো লাগে না চোখে, যে রং সন্ত্রাস আনে। সন্ত্রাস আনে মানে কি? সন্ত্রাস কি? গুম, খুন, রাহাজানি, ছিনতাই, এগুলোই হলো সন্ত্রাস। সন্ত্রাস মানে কি? আমরা যদি বলি এই যে গুম, তারপরে খুন, ছিনতাই, ছিনতাই, রাহাজানি, রাহাজানি, হ্যাঁ। সো আমরা যেগুলো বলছি গুম, খুন, ছিনতাই, রাহাজানি, এগুলা হলো সন্ত্রাস। এই যে সন্ত্রাস, কোন রং? কিছু রং আছে যেগুলো দেখলে সন্ত্রাস আসে। ওকে, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, মানে প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের সেই রং দেখতে হয়, যে রং চোখে ভালো লাগে না, যে রং সন্ত্রাস আনে, মানে যে রং দেখলেই মনে হয় গুম, খুন, হ্যাঁ, খুনি, রাহাজানি, ছিনতাই ইত্যাদি। হ্যাঁ, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এই যে খেয়াল করো, আমরা যে বলছি ঘাতকের অশুভ আস্তানা, এই জিনিসটা আসলে কি? ঘাতকের অশুভ আস্তানা। এখন দেখো, আমাদের চেতনার রং লাল, যেটা কৃষ্ণচূড়া, এবং তার বিপরীত রং কোনটা হইতে পারে? যে রং আসলে চোখে ভালো লাগে না, যে রং সন্ত্রাস আনে, যে রং প্রাত্যহিকতায় সকাল সন্ধ্যায় আমাদের মনে কি আনে? ভয় ঢুকায় দেয়। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এখন তুমি চিন্তা করো, সালটা কত? সালটা 1969। তাহলে আমাদের দেশ স্বাধীন হবার কয় বছর পূর্বে? 2 বছর পূর্বে। তাহলে স্বাধীনতার 2 বছর পূর্বে এই সময় 1969 সালে বিশাল গণ অভ্যুত্থান হচ্ছিল। 1969-এর গণ অভ্যুত্থান সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই যে বিশাল গণ অভ্যুত্থান যদি হয়,
তাহলে সেই গণ অভ্যুত্থান হইলে অবশ্যই সেখানে আর্মি থাকবে, ওখানে পুলিশ থাকবে, তৎকালীন যে পশ্চিম পাকিস্তানের যে হানাদার বাহিনী আমরা যাকে বলি, পাকিস্তানি মিলিটারি বাহিনী, তাদের সদস্যরা থাকবে, সেখানে ট্যাঙ্ক থাকবে, সেখানে মিলিটারি ক্যাম্প থাকবে, সেখানে ওই যে আর্মির পোশাক পরা লোকজন পথে ঘাটে ঘুরে বেড়াবে। তাদের পোশাকের রং, তাদের অস্ত্রের রং, তাদের ট্যাঙ্গারির রং, তাদের ক্যাম্পের রং, এটাই হলো আমাদের চেতনার বিপরীত রং, এবং যে রং আমাদের চোখে ভালো লাগে না। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে প্রত্যহিকতে এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ। তার মানে কি, সারা দেশে তখন রাস্তাঘাটে বিড়াল কুকুরের চেয়ে কি ছিল বেশি? পাকিস্তানি আর্মি ছিল বেশি। সেই সময় বিড়াল কুকুরের চেয়ে পাকিস্তানি আর্মি ছিল, পাকিস্তানি ট্যাঙ্ক গাড়ি ছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর মানুষকে ধরে নির্যাতন করছে, মানুষকে মেরে ফেলছে, কাউকে গুম করে ফেলছে, খুন করে ফেলছে, কাউকে ছিনতাই করে ফেলছে। এই জিনিসগুলো তখন ঘটছিল, এবং সেটাই বলছে যে এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ। সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে বিশাল পরিমাণ আর্মি মোতায়েন করা হয়েছে, সেনা শাসন মোতায়েন করা হয়েছে। তার মানে কি, এই যে সেই রঙে ছেয়ে গেছে, মানে কি এই রং কোন রং? এখন পাকিস্তানি মিলিটারির পোশাকের রং, এটা পাকিস্তানি মিলিটারির অস্ত্রের রং, এটা পাকিস্তানি মিলিটারির ট্যাঙ্গারির রং, জলপাই রঙের ট্যাঙ্গারি। সো এইটাকে আমরা সরাসরি কোনো রং বলছি না। আমরা যেমন চেতনার রং বললাম লাল, কিন্তু এখন চেতনার সেই বিপরীত রং হিসেবে সরাসরি আমরা বলছি না যেটা জলপাই কালার রং বা এটা সবুজ কালার রং, এরকম কিছু না। এটা একটা বিপরীত রং, যে রং আসলে ওই পাকিস্তানি মিলিটারি রিলেটেড রং। ঘাতকের অশুভ আস্তানা, ঘাতকের অশুভ আস্তানা বলতে কি, পথঘাট ছাড়া দেশ, ঘাতকের অশুভ আস্তানাতে এই যে পাকিস্তানি মিলিটারি ক্যাম্প, এই যে মিলিটারি ক্যাম্প, বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে মিলিটারি ক্যাম্প, তারা মিলিটারি ক্যাম্প বসিয়ে মানুষদের জিজ্ঞাসাবাদ করছে, মানুষদের গুম করছে, কেউ যদি মুক্তির আন্দোলন করে তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে ক্রস ফায়ার করছে। এই যে ঘাতক, তারা তো ঘাতক, তারা তো আমাদের বন্ধু না। তাহলে এই যে ঘাতক, তাদের যে মিলিটারি ক্যাম্প, এটাকেই বলা হচ্ছে ঘাতকের অশুভ আস্তানা। তাহলে এটাকে আমরা ঘাতকের অশুভ আস্তানাকে আমরা বলতে পারি এটা হলো মিলিটারি ক্যাম্প, মিলিটারি ক্যাম্প। ওকে, ঘাতকের অশুভ আস্তানা। এরপরে দেখো, আমি আর আমার মতোই বহু লোক। এখন কবি নিজেকে বলছে যে আমি এবং আমার মতোই, কার মতো? কবির মতোই। কত লোক? বহু লোক, রাত্রিদিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়। তাহলে আমিও আমার মতোই বহু লোক, রাত্রিদিন ভুলুণ্ঠিত। ভুলুণ্ঠিত মানে কি? কাউকে মেরে ফেললে বা কাউকে খুবই চরম আঘাত করেছে, সে অজ্ঞান হয়ে গেছে, হাত পেছনে বেঁধে নির্যাতন। মিলিটারিদের নির্যাতন তো ভয়ানক নির্যাতন। পেছনে হাত পা এরকম করে একবারে বেঁধে রেখে কাউকে যদি বুকে আঘাত করে, সে কি হবে? সে কি এদিকে হয়ে পড়বে? একদম মুখ থুবড়ে মাটিতে পড়ে থাকবে। তার হয়তো মুখ দিয়ে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, সে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। এই যে এটাকে ভূলুণ্ঠিত, অর্থাৎ মাটির সাথে লুটিয়ে পড়ে আছে। ভূ শব্দের অর্থ মাটি, এবং লুণ্ঠিত মানে হলো লুটিয়ে পড়ে আছে। রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। আমিও আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলুণ্ঠিত। কোথায়? ওই যে ঘাতকের আস্তানায়। ঘাতকের আস্তানা মানে কি? মিলিটারি ক্যাম্পগুলোতে, সেনানিবাসগুলোতে, পুলিশের ব্যারাকগুলোতে মানুষজন মাটিতে পড়ে আছে। কেউ মরা, এর মধ্যে কেউ মরে গেছে, আধ মরা কেউ, এদের মধ্যে কেউ আধ মরা, অর্থাৎ মারতে মারতে তাদেরকে পঙ্গু করে ফেলছে, অর্থাৎ কিছুক্ষণ পর সে মারা যাবে, এর অর্থাৎ আধ মরা হয়ে আছে। কেউ বা ভীষণ জেদি। এই যে যারা বেঁচে আছে, আধমরা হয়ে বেঁচে আছে, এদের মধ্যে কেউ জেদি, অনেক জেদি, যে না, আমি এইখান থেকে বের হবই এবং আমি তোদেরকে শেষ করব, আমি খতম করব, এবং আমি দেখিয়ে দেব যে কিভাবে মুক্তি আদায় করতে হয়। এই যে কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, মানে দারুণ বিপ্লবে, তার ভেতরে ভেতরে সেই বিপ্লবের স্পৃহা, যে আমাকে একবার এখান থেকে বেরোতে দাও, দেখো আমি কি করতে পারি। অর্থাৎ হাত পা বেঁধে রেখে তো কারো বিপ্লবকে দমানো যায় না, হাত পা বেঁধে রেখে তো কারো চিন্তাকে দমানো যায় না, হাত পা বেঁধে রেখে কারো ভেতরের শক্তিকে তো দমানো যায় না, হাত পা বেঁধে রেখে কারো জেদকে তো থামানো যায় না। তো তাদের মধ্যে যেই মানুষগুলোকে, অনেক মানুষগুলোকে মিলিটারি ক্যাম্পে ধরে নিয়ে গেছে, তাদের মধ্যে কেউ মারা গেছে,
কেউ আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া, অর্থাৎ ভেতরে ভেতরে সে রেভলিউশন পোষণ করতেছে, যে তার ভেতরে একটা বিপ্লব আছে যে আমাকে বের হতে দাও, আমি এই মিলিটারি ক্যাম্প থেকে একবার বের হই, দেখো আমি কি করতে পারি। এক একটা মানুষ এক একটা বিস্ফোরণ মাইনের মতো হয়ে ওঠে। তাহলে এই জিনিসগুলো এখানে ফুটে উঠেছে। তাহলে দেখো ফেব্রুয়ারি 1969, এটা কিন্তু 71 সালের ঘটনা না, এটা 71 সাল থেকে আরো 2 বছর আগের ঘটনা। 71 সাল থেকে কি আরো 2 বছর আগের ঘটনা। তৎকালীন সমাজ বাস্তবতা কেমন ছিল দেখো। 71 সালে তারা আমাদের ওপরে কি অমানবিক নির্যাতন চালিয়েছে, 25শে মার্চ কি পরিমাণ গণহত্যা চালিয়েছে, এ কথা আমরা যদি ভুলেও যাই, আমরা তার আগের ঘটনা যদি দেখো, 69 সালেও তারা কি পরিমাণ নির্যাতন করেছে মানুষকে মিলিটারি ক্যাম্পে ধরে নিয়ে মেরেছে, বেধড়ক মেরেছে, মানুষকে নির্বিচারে খুন করেছে, মানুষের জান মালের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের যে মানবিক অধিকার, মানুষের যে মানবিক মূল্যবোধ, সবকিছু নষ্ট হয়ে গেছে। সেই কথা এখানে বলছে, দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। এই যে চতুর্দিকে মানে কি চারদিকে, মানবিক বাগান কোমল বন হচ্ছে তছনছ। কোমল বন, মানবিক বাগান কোমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান তছনছ হচ্ছে, কোমল বন তছনছ হচ্ছে, এর মানেটা কি? মানবিক বাগান হচ্ছে হিউম্যানিটি, অর্থাৎ একটা মানুষকে রাস্তা থেকে খপ করে একজন মিলিটারি ধরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা বলল, বল তুই বল যে পাকিস্তান জিন্দাবাদ কিনা। হ্যাঁ, সে লোক তো বলছে না পাকিস্তান জিন্দাবাদ, কারণ সে পাকিস্তানকে ভালোবাসে না, কারণ সে চায় মুক্তি। তো সে যখন বলছে না পাকিস্তান জিন্দাবাদ, বরং বলতেছে আমি এই বাংলাদেশকে স্বাধীন করতে চাই, তখন কি হচ্ছে? তখন তাকে নির্যাতন করছে। এটা কি মানবিকতা? এটা কি যুদ্ধের নিয়ম? এটা কি কোনো বৈশিষ্ট্য হতে পারে একটা শাসকের, বা কোনো বৈশিষ্ট্য হতে পারে? না। এই যে মানবিকতা নেই, অর্থাৎ মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের সম্পদের নিরাপত্তা নাই, নারীরা সাধারণভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না, ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারতো না। এই যে পুরো সামগ্রিক বিষয়টা কি দাঁড়ালো? মানুষের হিউম্যানিটি, অর্থাৎ মানবিকতা নষ্ট হয়ে গেল, মানবিক মূল্যবোধগুলো নষ্ট হচ্ছে। কমল বন মানে এই শব্দের অর্থ হলো পদ্মবন। তাহলে পদ্মবন তছনছ হয়ে যাচ্ছে। একটা সুন্দর পুকুরে অনেক পদ্ম ফুটে আছে, সেটা যদি তছনছ হয়ে যায়, দেখতে কত খারাপ লাগবে। সো মানবিক বাগান হচ্ছে মানবিকতা। খেয়াল করো, তাহলে এই যে মানবিক বাগান হচ্ছে তছনছ, মানে কি? তছনছ হয়ে যাচ্ছে মানে কি? সব এলোমেলো হয়ে যাচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে, এলোমেলো ভাঙাচোরা। হ্যাঁ, আমরা তছনছ মানে, তোমরা নিশ্চয়ই তছনছ মানে জানো, এলোমেলো ভাঙাচোরা। ওকে, এরপরে দেখো, এই যে ঘটনাগুলো ঘটলো এই পর্যন্ত একটা ফেজ, এরপরে বলছে তাই বুঝি তাই 1969 কবি শামসুর রহমান সমকালীন সময়ের যে চিত্র সেটা ফুটিয়ে তুললেন, যে সমকালীন সময়ে কি হচ্ছে। সমকালীন সময়ে পাকিস্তানি বাহিনী তাদের মিলিটারি ক্যাম্পে ধরে নিয়ে মানুষদেরকে বেধড়ক মারছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষকে মেরে ফেলছে, মানুষকে নির্যাতন করছে। তারপরে কবি বলছেন বুঝি তাই 1969 আবার সালাম নাবে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এখন দেখো, তাই বুঝি 1969 সালাম নামে রাজপথে, এই সালাম কে? সালাম হলো ভাষা সৈনিক। এখানে বরকত দেখতে পাচ্ছি, বরকত কে? বরকত বুক পাতে ঘাতকের থাবার সামনে। তাহলে সালাম এবং বরকতকে আমরা এখানে দেখলাম, তারা দুইজন কে? ভাষা শহীদ, সালাম বরকত ভাষা শহীদ। তারা মাতৃভাষাকে নিজের করে নেওয়ার জন্য, বাংলাকে মাতৃভাষা করার জন্য নিজের জীবন দিয়েছে। অর্থাৎ তারা একজন সফল যোদ্ধা। কি? সফল যোদ্ধা বা সফল আন্দোলনকারী। এই যে দেখো, সফল আন্দোলনকারী, আমরা বলতে পারি সফল আন্দোলনকারী। এইটা বলার একটা রিজন আছে, সফল আন্দোলনকারী বলার একটা রিজন আছে। রিজনটা হলো,
দেখো, আমরা এখনো যখন কখনো কখনো আন্দোলনে যাই, বা এখনো কখনো যখন দেখবা যে টিভিতে কিংবা সত্যিকার রাজপথে যখন আন্দোলন হয়, তাদের স্লোগান কি থাকে? তাদের স্লোগানে ওই যে পূর্বপুরুষের কথা টেনে আনা হয়। অর্থাৎ যারা এর আগে সফল আন্দোলন করেছে তাদেরকে স্মরণ করা হয়। কেন স্মরণ করা হয়? যে আমরা তাদের মতো। বিদ্রোহী কবিতায় দেখেছো তিনি পৌরাণিক শক্তিকে নিজের ভেতরে ধারণ করেছেন। ধারণ করে তিনি বলেছেন যে আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। তাহলে দেখো, তিনি তার কবিতার মধ্যে নিজেকে বিদ্রোহী ভিগুর সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন? তার শক্তিকে তার নিজের ভেতরে ধারণ করতে। এইখানে বলছে যে এই যে দেশের অবস্থা, ঘাতকের অশুভ আস্তানায় মানুষজন ভুলুণ্ঠিত, রাত্রিদিন ভুলুণ্ঠিত, এই যে মানুষদেরকে উদ্ধার করার জন্য সালামের মতো ছেলেরা 52 সালে যেভাবে নেমেছিল, তাই বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে, সেই সালাম, সেই সফল যোদ্ধা, সেই ভাষা শহীদ, সে আবার নামে রাজপথে, রাজপথে সে নেমে যাচ্ছে শূন্যে তোলে ফ্ল্যাগ। তাহলে সালাম কি করে? রাজপথে নামে এবং শূন্যে ফ্ল্যাগ তোলে। রাজপথে নেমে শূন্যে ফ্ল্যাগ তোলে, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। অর্থাৎ বরকতের মতো সাহসী ছেলেদের তিনি আবার আহ্বান করছেন। তিনি আবার কল্পনা করছেন যে ঢাকার রাস্তায়, তিনি আবার কল্পনা করছেন যে চট্টগ্রামের রাস্তায়, যেখানে যেখানে পাকিস্তানি বাহিনীরা, যেখানে ঘাতকেরা মানে গুলি দিয়ে কথা বলছেন, সেখানে বরকতের মতো ছেলেরা বুক পেতে দিচ্ছে। তাই না? বুক পেতে দিচ্ছে মানে কি? তারা মৃত্যুকে আলিঙ্গন করছেন শুধুমাত্র অধিকার আদায়ের জন্য। সো এই যে এখানে সালাম এবং বরকতকে টেনে আনা হলো। সালাম এবং বরকতকে কেন স্মরণ করছেন কবি? স্মরণ করছেন সালাম এবং বরকত একসময় সফল আন্দোলনকারী। তাই বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। তাহলে সালামের চোখ কি? আলোচিত ঢাকা। অর্থাৎ ঢাকাই তো আলোচনার কেন্দ্রে থাকে, এবং সালামের চোখে সেই আলোচিত ঢাকাকে দেখতে পাচ্ছেন। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখ কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ এই সালামের চোখ দিয়েই তিনি আলোচিত ঢাকা শহরকে দেখছেন। এই সালামের মুখেই পুরো তরুণ শ্যামল পূর্ব বাংলা ফুটে উঠেছে। অর্থাৎ বাংলার যে সাধারণ আপামর জনতা আছে, তারা যেন এই সালাম বরকতের মতো হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়েছেন এই বাংলার মুখ রক্ষার্থে। তাই না? ওকে, এরপর দেখলাম রাজপথে কাকে দেখলাম? আমরা সালামকে দেখলাম, বরকতকে দেখলাম, দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে গার্হ উচ্চারণে। দেখো, আমরা এইটুকু দেখি তো কবি কল্পনা করছেন যে দেখলাম আমরা সবাই, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই, জনসাধারণ দেখলাম, জনসাধারণ। তাহলে এই যে জনসাধারণ সবাই এই জিনিসটা কল্পনা করছে, কবির কল্পনায় জনসাধারণ সবাই কল্পনা করছে যে সালাম বরকত আবার রাজপথে নেমেছে। সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, হ্যাঁ, বরকতে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম আমরা সবাই। তো সমস্ত জনসাধারণ এই যে ছেলেদেরকে, যারা আন্দোলন করছে, যারা মুক্তিকামী, যারা 69-এর গণ অভ্যুত্থানে বিপ্লব করছে, তাদের মধ্যে এই সালাম এবং বরকতকে দেখতে পাচ্ছে, এবং কবি প্রত্যাশা করছেন সালাম এবং বরকত আবার রাজপথে নেমে আসবে, আবার এমন সফল যোদ্ধারা রাজপথে নেমে এসে আবার তিনি এই এই যে এখনকার যে দাবি, সেই দাবিটা তিনি আদায় করবেন। এখন দেখো যে দেখলাম আমরা সবাই, সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে অবিরত, দেখো, সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, এই যে এখানে একটা চমৎকার চিত্রকল্পের ব্যবহার রয়েছে। চিত্রকল্পটা কি? দেখো, চিত্রকল্পটা হলো যে দুইটা বিষয়কে তুলনা করা, দুইটা বিষয়ের তুলনা করা, এবং তুলনাটা হবে কি চলমান চলমান। দেখো, এখানে নক্ষত্র ঝরে পড়ছে, নক্ষত্র যে ঝরে, বর্ণমালাকেও ঝরে, এই দুইটাকে এক জায়গায় করা হয়েছে, কিন্তু এটার একটা অ্যাবস্ট্রাক্ট মিনিং দিচ্ছে। অ্যাবস্ট্রাক্ট মিনিংটা কি? সালাম তারা এই বর্ণমালাকে বাঁচিয়েছিল রক্ত ঝরিয়ে। সালাম এই বর্ণমালাকে বাঁচিয়েছিল কি করে? রক্ত ঝরিয়ে। সেটাকে বলছে যে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিরত অবিনাশী বর্ণমালা। অবিনাশী মানে কি?
অবিনাশী মানে কি? যার বিনাশ নাই। অবিনাশী শব্দের অর্থ হলো যার বিনাশ নাই বা শেষ নাই, বিনাশ নাই। অবিরত মানে কি? কন্টিনিউয়াসলি, মানে পড়তেইছে। বর্ণমালা, বর্ণমালা কি? আমাদের সেই 52 ভাষা আন্দোলনের যে ফসল, আমাদের ভাষা, আমাদের বর্ণমালা, সেই বর্ণমালা। অর্থাৎ আমরা আমরা দেখতে পাচ্ছি যে সালাম কি জয় করেছে? ভাষা আন্দোলনের ভাষার অধিকার জয় করেছে। ভাষার অধিকার মানে বর্ণমালা, এবং তার হাত থেকে রক্তের সাথে ঝরে পড়ছে সেই বর্ণমালা। অর্থাৎ বর্ণমালা ঝরে পড়া মানতে এখানে বুঝিয়েছে যে আমরা আসলে সেই মুক্তির পথেই হাঁটছি। যেই হাত থেকে বর্ণমালা ঝরে পড়ছে, সেই হাত থেকে এবার মুক্তি ঝরে পড়বে, এরকম একটা প্রত্যাশা কবির মধ্যে ছিল। আর বরকত বলে গার্হ উচ্চারণে, বরকত বলে কি? গার্হ উচ্চারণে, অনেক শক্তিশালী উচ্চারণ করে বলছে। গার্হ উচ্চারণে কি বলছে? এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তাহলে এই যে শক্তি দিয়ে বলছে, বরকত বলে কি? গার্হ উচ্চারণে। গার্হ উচ্চারণ, আমি নর্মালি কথা বলছি আর গার্হ করে কথা বলছে। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। এই যে আমি আরেকটু পজ দেই, যে এখনো বীরের রক্তে, তাহলে বীরের রক্তে আর দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। এই যে ফুল, এই ফুলটা কি? এই ফুল, ফুল হলো আমাদের বাংলা ভাষা। ফুল হলো কি? আমাদের বাংলা ভাষা। এই ফুল বাংলা ভাষা। অর্থাৎ আমরা একটা গাছ লাগাই, সেই গাছ লাগানোর কি ফুলের চেয়ে সুন্দর? না, গাছ লাগাইতে হয়, মাটি গর্ত করতে হয়, সেখানে গাছ লাগাইতে হয়, পানি দিতে হয়, দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, তারপরে কি করে? সেখানে ফুল ফোটে। সেই ফুলটা কত সুন্দর! সো এই ফুল ফোটার অর্থ হলো, সেখান থেকে হলো ফুল ফোটার অর্থ হলো সেখান থেকে হলো আমরা কিছু পাচ্ছি, আউটপুট পাচ্ছি। অর্থাৎ আউটপুট পেতে হলে, ফুল ফোটাইতে হইলে, ভাষাকে জয় করতে হইলে কি করতে হয়েছে? ভাষাকে জয় করতে হলে কি করতে হয়েছে সেটা দেখো। বীরের রক্ত, কার রক্ত? বীরের রক্ত। যারা প্রাণ দিল, যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিল, যারা মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলনে সেই সময় যারা প্রাণ দিয়েছে, তারা তো বীর। তা বীরের রক্ত, আর যেই বীর রক্ত দেয় তার মা কি ভালো থাকে? পৃথিবীর কোনো মাই যুদ্ধ চায় না, এটা জানো? পৃথিবীর কোনো মা যুদ্ধ চায় না, কারণ তার সন্তান এই যুদ্ধে মারা যেতে পারে। কোনো মা তার সন্তানকে হারাতে চায় না। তার মানে কি? যেই বীর রক্ত দিল সেই বীরের একজন মা আছে। সেই মা কি তখন হ্যাপি মা থাকবে? সেই মা কি সুখী হবে? না, তার সন্তানকে সে হারিয়েছে। সে মা তো জনম দুঃখিনী মা। সেই জনম দুঃখিনী মা, তিনি বলছেন যে বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। কোন মা? যে মায়ের সন্তান বীর, সেই মা যার ছেলে মারা গেল, তার রক্ত ঝরল, সেই দুঃখিনী মায়ের চোখের জলে। অশ্রু জল মানে কি? চোখের জলে। তাহলে বীরের রক্ত আর দুঃখিনী মাতার অশ্রু জল, অর্থাৎ দাম দিতে হচ্ছে কি কি? ফুল ফোটাতে হলে, ফুল মানে কি? বাংলা ভাষা। অর্থাৎ বরকত বলছে কি? বাংলা ভাষা আন্দোলন, এই ভাষাকে জয় করতে হলে কি কি দাম দিতে হয়েছে? ভাষাকে জয় করতে দুটো জিনিস দাম দিতে হয়েছে, বীরের রক্ত আর দুঃখিনী মায়ের অশ্রু জল। সেটাই বলছে, বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। আমাদের এই বিশাল চত্বরে যে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি, এটার দাম হিসেবে আমরা কি দিয়েছি? আমাদের বীরেরা রক্ত দিয়েছে, আর এই বীরের মায়ের চোখের পানি দিয়েছে। তাহলে আমরা এই ফুল ফোটার দাম হিসেবে কি দিয়েছি? বীরের রক্ত আর দুঃখিনী মাতার অশ্রুজল। দেখো, কবিতা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। কবিতার মধ্যে চমৎকার বিষয় থাকে। চমৎকার বিষয় কি? দেখো, যে আমরা একটা গল্প যখন পড়ি, অনেকগুলো কথা বলা থাকে, তারপর একটা মূল ভাব থাকে। কিন্তু কবিতার এক একটা শব্দের মধ্যে যেন অনেক কথার আখ্যান লুকিয়ে থাকে, অনেকগুলো কথা থাকে। এই যে অনেকগুলো কথা, দেখো খুব ছোট একটা লাইন, যে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এই দুইটা লাইন, কিন্তু তার রেশ কতখানি, তার ভাব গাম্ভীর্য কতখানি, তার সেই আলোচনা কতখানি, চিন্তা করেছো? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সেই দূরে দক্ষিণী মায়ের তার অশ্রুজল, এবং সেই মায়ের সন্তান যে বীর ছেলে প্রাণ দিল, তার রক্তের বিনিময়ে ফুল ফোটে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। হরিত শব্দের অর্থ হলো সবুজ। হরিত শব্দের অর্থ কি? সবুজ।
তাহলে হৃদয়ের হরিত উপত্যকায় মানে হৃদয়ের সবুজ উপত্যকায়, আমাদের সবুজ উপত্যকা বলতে কি বোঝায়? যেখানে কোনো খানাখন্দ নাই, যেখানে কোনো মানে ময়লা আবর্জনা নাই, খুব পরিষ্কার এরকম একটা উপত্যকা, খোলা জায়গা। সো এরকম একটা উপত্যকায় ফুল ফুটছে। ফুল ফুটছে মানে কি, সেখানে আমরা আমরা আমাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে। সো বরকত এটা গাঢ় উচ্চারণে বলল, কেন বলল? কারণ বরকত বলল এখনো দুঃখিনী মাতার অশ্রু জলে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। তার মানে হলো যে 1952 সালে ভাষা আন্দোলনের সেই বাংলা ভাষাকে আদায় করতে বীরেরা রক্ত দিয়েছে এবং তার মায়েরা চোখের জল ফেলেছে, এবং আজও যদি 1969 এসে মুক্তির আন্দোলন করতে হয়, আজও যদি মুক্তি পেতে হয়, তাহলে আজও এই বীরকে রক্ত দিতে হবে এবং তার মাকে চোখের জল ঝরাতে হবে। এই জন্য বলছে এখনো, এখনো মানে আজও, মানে এই সময়ে এসেও যদি তুমি এই ফুল চাও, অর্থাৎ কোনো কিছুর আউটপুট চাও, কোনো কিছুর রেজাল্ট চাও, তাহলে তখন তোমাকে কি করতে হবে? ওই বীরকে রক্ত দিতে হবে এবং তার মায়ের চোখের জল ফেলতে হবে, তাহলেই এটা সম্ভব। অর্থাৎ যে কোনো কাজ, যে কোনো পরিশ্রমের বিপরীতে, মানে যে কোনো পরিশ্রমের বিপরীতেই সফলতা আসে। তো যুদ্ধের পরিশ্রম হিসেবে রক্ত ঝরাতে হয় এবং এই বীরের মায়েদের চোখের জল ঝরতে হয়। সো সেই কথাই এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, কবিতাটা তো আমরা পড়ছি, কিন্তু কবিতার লাইনগুলো কত চমৎকার। আমরা আমরা হয়তো মনে করি কবিরা হয়তো উদাস হয়ে বসে বিকেলবেলা পুকুরের পাড়ে বসে, নদীর পাড়ে বসে কলম একটা চালায় চা খাইছে আর লিখছে। কবিতা এত সহজ জিনিস না। কবিতার মধ্যে কতগুলো চমৎকার জিনিস থাকে। তোমরা যখন এই কবিতাগুলো পড়ছো, এই যে দেখো আমি তোমাকে পড়াচ্ছি, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ার বদৌলতে আমার এগুলো এর আগেও আমার বিভাগে টিচাররা পড়িয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাকে পড়িয়েছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি। সো এই জার্নিটা দেখো, কবিরা আনমনে লিখে না, কবিরা খুবই সচেতনভাবে অনেক চিন্তা করে লিখে। যাদের লেখা তোমার মনে হয় যে আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, যাবো যাবো, খাবো খাবো, এগুলো তো কবিতা না। সো কবিতা একটা চমৎকার বিষয়। কবিতা শব্দকে যদি আমরা ভাঙি, এটা অফিসিয়াল কিছু না, কথা, বিন্যাস এবং তান। অর্থাৎ কবিতার মধ্যে কথা থাকে, বিন্যাস থাকে, সুন্দর করে সাজানো থাকে, এবং তান থাকে। তান মানে হলো সুর। তো এই কবিতায় দেখো আমরা সেটা দেখতে পাচ্ছি। তো দেখো, হৃদয়ের হরিত উপত্যকায় কি ফুটছে? ফুল ফোটে। ফুল মানে কি? বাংলা ভাষা। সেই ফুল আমাদেরই প্রাণ। তো বাংলা ভাষা আমাদের প্রাণ না? 1952 সালের স্বাধিকার আন্দোলন, সেই স্বাধিকার আন্দোলনের ফলস্বরূপ আমরা কি পেয়েছি? বাংলা ভাষা। সেই বাংলা ভাষাই তো আমাদের প্রাণ। আর বাংলা ভাষাকেই তো ফুলের সাথে তুলনা করা হচ্ছে। সেই ফুল আমাদের প্রাণ। অর্থাৎ আমরা আজীবন, আমরা 52-তে, 62-তে, 66-তে, 68-তে, 69-এ, 71-এ যতবার রক্ত দিয়েছি, ততবার আমরা আমাদের ওই প্রথম যে স্বাধিকার আন্দোলন, সেই আন্দোলনের কথা স্মরণ করেছি, সেই আন্দোলনের কথা আমাদের হৃদয়ে গেঁথে রেখেছি। সেই শক্তি এখানে বোঝানো হয়েছে। সেই ফুল কি? আমাদের প্রাণ। তাহলে এখানে ফুল বলতে কি? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এখন বলছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। তো শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, এই কথাটার মানে কি? শিহরিত ক্ষণে ক্ষণে, দেখো শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র, দেখো এইটুকু একটা আমরা মার্ক করি, আর দুঃখের ছায়া, আনন্দের রৌদ্র এবং দুঃখের ছায়া। আনন্দের রৌদ্র মানে হলো, ধরো এখানে আমরা বলতে পারি ভালো খবর। আনন্দের রৌদ্র মানে কি? ভালো খবর। আর দুঃখের ছায়া মানে কি? খারাপ খবর। তাহলে আমাদের এই বীরেরা যখন রক্ত দিচ্ছে, যখন আমরা সংবাদ পাই আমাদের কোনো ভাই আন্দোলন করতে গিয়ে মারা গেল, তখন এটা আমাদের জন্য খারাপ খবর, দুঃখের ছায়া। আবার আমরা যখন খবর পাই আমাদের কোনো এক ভাই পাকিস্তানি মিলিটারিকে কুপকাত করে ফেলেছে, তখন এটা আমাদের আনন্দের খবর। তো এটা কিন্তু
71 সালের ঘটনা না, স্বাধীনতা পরবর্তী সময়ে না, মুক্তিযুদ্ধ না, এটা 69-এর ঘটনা। অর্থাৎ 71 সালে 2 বছর আগের ঘটনা, যে সময়ে আমরা মুহূর্তে মুহূর্তেই আন্দোলিত হচ্ছিলাম। এই মুহূর্তেই ভালো খবর আসলো, আবার বুঝি খারাপ খবর আসলো। এই যে ভালো খবর এবং খারাপ খবর, এই দুটোকে মিশ্রিত করে বলছে শিহরিত ক্ষণে ক্ষণে, বা প্রতি মুহূর্তেই আমরা শিহরিত হয়ে উঠছি, আমরা আমরা আটকে উঠছি, আমরা আমাদের আতঙ্কগ্রস্ত হচ্ছি, আনন্দের রৌদ্রে কখনো দুঃখের ছায়। এই যে এখনই মনে হয় ভালো খবর এলো, আবার এখনই বোধ হয় খারাপ খবর এলো। এই যে ভালো খবর এবং খারাপ খবরের যে মিশেল, সেটাই ছিল 1969 সালের সেই সময়কালের চরম বাস্তবতা। আমরা এই কবিতার শেষ যে অংশটুকু করার পরে আমরা কি বুঝলাম? আমরা 1969 সালের সেই সমকালীন বাস্তবতাকে দেখলাম, অর্থাৎ মুক্তিযুদ্ধ নয়, বরং মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে এই বাংলাদেশের অবস্থা, এবং সেই সময়ে তিনি আমাদের বাঙালির প্রথম স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে কিভাবে 1969 সালেও বৃত্তাবত্ত হয়ে প্রাসঙ্গিক করে তুলেছেন, সেটির ব্যাখ্যা আমাদের আজকের কবিতা ফেব্রুয়ারি 1969 সালেও ফেব্রুয়ারি মাসে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, এবং 1952 সালের ফেব্রুয়ারি মাসেও এই ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই ভাষার সাথে, সেই স্বাধিকার আন্দোলনের সাথে 69-এর এই গণ অভ্যুত্থান কি চমৎকারভাবে কানেক্ট করেছে আমাদের আজকের এই কবিতা। ওকে, তাহলে আশা করি কবিতার প্রতিটা লাইন এবং কবিতার প্রতিটা ব্যাখ্যা সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা হয়েছে, এবং তোমরা এই কবিতার লাইনগুলো থেকে এখন যে কোনো ধরনের ব্যাখ্যা আসলে তোমরা পরীক্ষায় উত্তর করতে পারবে। এর পাশাপাশি তোমাদের পাঠ্য বইয়ের যে শব্দার্থ টিকা আছে সেগুলো খুবই নিপুণভাবে পড়বে। চলো এবার আমরা পাঠ পরিচিতি যাই। শব্দার্থ টিকা ওটা তোমাদের পড়ার কাজ। এখন দেখো পাঠ পরিচিতি, এই কবিতার যদি আমরা উৎস দেখি, যে ফেব্রুয়ারি 1969 যে শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি, দেখো বাসভূমি না, কিন্তু অনেকে এগুলো ভুল করে। শামসুর রহমানের নামের বানানে একটা আকার আছে, হ্যাঁ, রহমান, এটা আমি পুরো শুরুতেই বলেছি। কারণ নিজ বাসভূমে যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। কাব্যগ্রন্থ মানে হলো কবিতার বই। তাহলে নিজ বাসভূমি, ভূমি না, নিজ বাসভূমি, অনেকে এটা আন্দাজে বলে ফেলে নিজ বাসভূমি না, বাসভূমে, নিজ বাসভূমে, সেই একটা কাব্যগ্রন্থ অর্থাৎ কবিতার বই, সেই কবিতার বই থেকে এটা সিলেক্ট করা হয়েছে এই ফেব্রুয়ারি 1969। এবং তোমাকে এই কবিতার বিশেষত্ব দেখো, যে ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। এর কি কি আছে? দেশপ্রেম আছে, অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা আছে, গণজাগরণ, মানুষকে জাগরণ করার ব্যাপার, এবং সংগ্রামী চেতনা। সংগ্রামী চেতনা মানে কি? মানুষের ভেতরে যে সংগ্রাম করার যে চেতনা, সেটা আছে। কবিতাটি একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্যের প্রগাঢ়তা লাভ করেছে। কবিতাটি দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। অর্থাৎ দেখো, আমি যেটি শুরুতেই বললাম, যে 1969 সালেও 52কে টেনে এনে যে মিশ্রণ দেখিয়েছেন, 52কে টেনে এনে যে বিশ্লেষণ দেখিয়েছেন, সেটি আমাদের আজকের সেই কবিতা, যে মানুষের আত্মাহুতির মাহাত্ম্য, অর্থাৎ মানুষ প্রাণ দিচ্ছে, বীরের রক্ত ঝরছে, দুঃখিনী মাতার অশ্রুজল, এই বিষয়গুলোকে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা, দেশের প্রতি মানুষের যে বিপুল ভালোবাসা, সেই জিনিসটা দেখানো হয়েছে। ছন্দ, এই কবিতায় কোন ছন্দ আছে? আমরা জানি ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। কিন্তু এখানে কি এই সব ছন্দ আছে? না। গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এটা হলো গদ্য ছন্দ। ছন্দ ধীরে ধীরে ক্রমান্বয়ে পরিবর্তিত হইতে হইতে এখন গদ্য ছন্দ নামের এক বিশেষ ধরনের ছন্দ, এটা অক্ষরবৃত্ত ছন্দেরই একটা পরিবর্তিত রূপ, গদ্য ছন্দ। গদ্য ছন্দে এই কবিতাটি লেখা হয়েছে। এবং দেখো, ভাষার সুষ্ঠু বিকাশ, অর্থাৎ এখানে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, শব্দগুলো কিন্তু কঠিন কোনো শব্দ না, স্বাভাবিক সুন্দর শব্দ, কিন্তু তার বিকাশ এবং বিন্যাসটা আলাদা ছিল। অর্থাৎ একই শব্দ, তুমি কখনো স্মৃতি এই শব্দটাকে তুমি চেনো, আবার গন্ধ শব্দটাকেও চেনো, কিন্তু স্মৃতিগন্ধেও এই যে দুইটা শব্দকে যুক্ত করা হলো, এটাকে বলা হয় কয়নিজম। এবং এই কয়নিজমকে বলা হচ্ছে বাংলাতে বিকাশ, যে সুষ্ঠু বিকাশ। এই যে প্রত্যেকটা শব্দ চমৎকারভাবে নতুনভাবে আমাকে ভাবতে শেখালো, এই জিনিসটাই কবিতায় আছে, যা বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। অর্থাৎ বাংলা সাহিত্যের যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে এই কবিতা অনন্য এক সংযোজন হয়ে আছে। এই কবিতার মূল কথা কি?
এই কবিতার মূল কথা হলো দেশকে ভালোবেসে মানুষের আত্মদান এবং আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা এবং শ্রদ্ধার সাথে মূর্ত করে তুলেছেন। অর্থাৎ আমাদের দেশের মানুষের যে আত্মদান, ওই যে সালাম, বরকত, যারা আত্মদান করেছো, যারা চলে গেল, কেন? শুধু দেশকে ভালোবেসে, কোনো স্বার্থ ছিল না, কোনো কোনো মানে প্রাণ দেওয়ার পর মানুষের আর কি স্বার্থ থাকে? একটা মানুষ যখন কোনো অধিকার আন্দোলন করতে গিয়ে প্রাণ দেয়, তার আর কি বা স্বার্থ থাকে? তার আর কি আছে? কিছুই নাই। সে প্রাণ দিয়ে দিচ্ছে, মানে তার তার আত্মত্যাগ এবং আত্মহুতির যে মাহাত্ম্য, এটা অনেক বেশি। এটা আসলে কোনো কবিতা লিখে, কোনো গল্প করে, কোনো কোনো স্মৃতিসভা করে তার সেই আত্মদানের মাহাত্ম্যকে কোনোভাবেই ফুটিয়ে তোলা সম্ভব না। এক বিশাল ত্যাগ। সো এই যে আত্মহত্যের যে প্রেরণা, কবির গভীর মমতা এবং শ্রদ্ধার সাথে তুলে ধরেছেন। কবি তার কবিতায় এই যে আত্মত্যাগ, এটাকে গভীর মমতার সাথে তুলে ধরেছেন। যে জিনিসগুলো কত সুন্দর, কত সুইট, তাই না? সেই জিনিসগুলো তুলে ধরেছেন। এবার আমাদের সারসংক্ষেপ, আমরা কবিতাটি তো পড়েই ফেলেছি, আমরা জানি। তো সারসংক্ষেপ আমরা একটু পড়ি। যে 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। অর্থাৎ আমি বললাম মুক্তিযুদ্ধের 2 বছর পূর্বে 1969-এ। জাতিগত শোষণ, অর্থাৎ আমাদেরকে বাঙালি জাতি হিসেবে আমাদেরকে যে শোষণ করা হচ্ছে, নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই যে কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, এই যে মানুষের যে ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জন, হাট বাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। ওই যে আমরা ঢাকার রাজপথে অসংখ্য মানুষ জড়ো হয়। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতা। তো সমস্ত শ্রেণী পেশার মানুষ, গ্রাম বাংলা, কল কারখানা, জনপদ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরিজীবী, পেশাজীবী সমস্ত মানুষ, তারা ধীরে ধীরে ঢাকায় জড়ো হতে শুরু করেছে এবং তারা এক বিশাল আন্দোলন গড়ে তুলেছে। তাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে শিল্পভাষ্য, সেটি আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতা। এই কবিতার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন বাঙালির সেই যুদ্ধ পূর্ববর্তী সময়েও বাঙালির ভেতরের যে স্পৃহা, যুদ্ধ মুক্তিযুদ্ধের মতো একটা বিশাল যুদ্ধ তো হুট করে হয়নি, এবং এটা আসলে এত সহজ না, মুক্তিযুদ্ধ এত সহজ ছিল না। কিন্তু এই দেশের আপামর জনতা, এই দেশের প্রত্যেকটা মানুষ এই যুদ্ধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে, এই যুদ্ধের সাথে কানেক্টেড ছিল, যে কারণে আমরা মুক্তিযুদ্ধকে মানে আমাদের এই দেশকে জয় করতে পেরেছি। এবং আমাদের যে স্পৃহা, আমাদের যে শক্তি, আমাদের যে আত্মত্যাগের মহিমা, তাকে গভীর মমতার সাথে শিল্পিত রূপভাবে তুলে ধরা হয়েছে আমাদের 1969 ফেব্রুয়ারি 1969 কবিতাটি। কবি শামসুর রহমানের প্রতি অতল শ্রদ্ধা আমাদের আজকের এই কবিতায় সেই জিনিসটাকে চমৎকারভাবে আমরা দেখেছি। দেখো, আমরা বলছি শব্দার্থ টিকা আবার ফুটেছে, দেখো থরে আমার ফেব্রুয়ারির ওই যে প্রথম লাইন থেকে আবার আমাদের চেতনার রং পর্যন্ত, যে প্রতি বছর ঢাকা শহরের পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, কবির মনে হয় যেন ভাষা শহীদের রক্তের বুদবুদ, ওই যে রক্ত বের হচ্ছে। তাই 21-এর কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিতে চান। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ ও মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। অর্থাৎ যে ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের তাদের যেন তাদের যে জীবন যে উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মহিমা যেন এই কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে ফুটে উঠে থাকে। এবার দেখো মানবিক বাগান, যে মানবিক জগৎ মনুষ্যত্ব, ন্যায় এবং মঙ্গলের জগৎ। আমরা তখন বললাম যে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ, মানে কি মানুষের মানবিকতা নাই, হিউম্যানিটি নাই, মানুষ পথে ঘাটে নামলে যে কোনো সময় আক্রমণের শিকার হচ্ছে, মানুষ কি বলে গুমের শিকার হচ্ছে, খুনের শিকার হচ্ছে। এইসব কারণে কি মানুষত্বের মঙ্গল এবং ন্যায়ের জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর দেখো কমলবন, আমরা বললাম পদ্মবন, কবি মানবিকতা সুন্দর কল্যাণের জগৎ বোঝাতে কমলবন প্রতীকটা ব্যবহার করেছেন। যে কমলবন প্রতীকটি ব্যবহার করেছেন কেন? ওই যে মানবিকতা, সৌন্দর্য বোধ, সুন্দর জিনিস বোঝাতে। এরপরে দেখুন, তাই বুঝি 1969-এও আবার সালাম নাগের রাজপথে শূন্য তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এইখানে দেখো, এখানে যে পটভূমিটা তুলা দেওয়া আছে, যে 1952 সালে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে ওঠা ব্যাপক আন্দোলন, 1959-এ গণ অভ্যুত্থানে 69-এ কি
অনুষদে গণঅভ্যুত্থানের রূপ নেয় ঢাকা শহরের সকল শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের ৬ দফা, ছাত্রদের ১১ দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। এই অংশে কবি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মহত্যা দেওয়া বীর জনতাকে ভাষার সহিত সালাম এবং বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। আমি যেটা পূর্বেই ব্যাখ্যা করলাম। হ্যাঁ, আন্দোলনে এটা 1969, হ্যাঁ, এটা 1969-এ গণ অভ্যুত্থানে রূপ নেয়। এরপরে দেখো সেই ফুল আমাদেরই পণ। আমরা ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, আমি যেটা অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা করেছি। ওকে, আমাদের যে আজকের কবিতা, এই কবিতা যাত্রা এটুকুই ছিল। আমরা কবিতাটি কবি শামসুর রহমান সম্পর্কে শিখেছি এবং কবিতাটির শব্দ ধরে ধরে, লাইন ধরে ধরে কবি কি বোঝাতে চেয়েছেন, তার কি প্রত্যাশা ছিল, সেই সমস্ত বিষয় বুঝিয়েছি। সো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তীতে কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো। উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ। জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে সুখ। আসসালামু আলাইকুম সবাইকে।